আকিমুন রহমানের জন্ম 14 জানুয়ারি 1960 সালে নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও পিএইচডি। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনারত তিনি। পিএইচডি করেছেন বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের তত্ত্বাবধানে। গবেষণাপত্রটি আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ 1920-50 নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে বিবি থেকে বেগম, পুরুষের পৃথিবীতে এক মেয়ে, রক্ত পুঁজে গেথে যাওয়া মাছি, এইসব নিভৃত কুহক, জীবনের পুরনো বৃত্তান্ত, নিরন্তর পুরুষ ভাবনা, পৌরাণিক পুরুষ, বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল, সাক্ষী কেবল চৈত্র মাসের দিন ইত্যাদি। আকিমুন রহমানের মানবিকতার এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম বড় আশ্রয়। বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল বইটি তিনি উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নাগরিক জীবনে দংশন পেতে পেতে ঈশ্বরচন্দ্র শেষ জীবনটি কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের কর্মাটার গ্রামের সাঁওতালদের মাঝে। আকিমুনও মনে করেন বিদ্যাসাগরের মতো তিনি নাগরিক জীবনে ক্লান্ত, তাঁর আত্মার শুশ্রূষা দরকার। জীবনের এই পর্যায়ে এসে আমিও কিন্তু দংশনগুলো পেতে পেতে আমার ব্যক্তিগত এলাকায়, মানবিকতার এলাকায় আশ্রয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে হয় আমিও তার মতো এরকম একটা সাঁওতাল পরগনা যদি পেতাম, তাহলে আমি হয়তো একটু সুস্থ হয়ে উঠতাম। আমার 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 একটা দীর্ঘ শুশ্রূষা দরকার আমার আত্মার। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে গিয়ে আমি বসি, তার বই পড়ি, তার কর্মকাণ্ডগুলোর সঙ্গে পরিচিত হই। লেখালেখির শুরু 80-র দশকের অন্তিমে। তবে 1996 সালে বিবি থেকে বেগম প্রকাশের মধ্যে দিয়ে তিনি ব্যাপকভাবে আলোচিত হন। বিবি থেকে বেগমে বিধৃত হয়েছে 20 শতকের বাঙালি মুসলমান নারীর ক্রমবিবর্তনের ইতিহাস। বাঙালি মুসলমান নারী দশকের পর দশক ধরে উচ্চ থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছে, উচ্চ থেকে উচ্চতর পদেও আসীন হয়েছে, কিন্তু ভিতরে তার চেতনা অজাগ্রত। ভিতরে সে শোচনীয় রকম বিকলাঙ্গ। তার চেতনা অজাগ্রত ও অবিকশিত এ কারণে নয় যে সে অপারগ, এ কারণে নয় যে সে সুবিধাবাদী ও পরজীবী স্বভাব সম্পন্ন। তাই নারীর পক্ষে এখনও হয়ে ওঠা সম্ভব হয়নি স্বাধীন, স্বায়ত্তশাসিত মানুষ। আকিমুন রহমানের এই নির্মোহ মূল্যায়ন ক্ষিপ্ত করে তোলে অনেক কথিত প্রগতিশীলদের। 56 জন প্রগতিপন্থী বুদ্ধিজীবীরা সম্মিলিত বিবৃতি দিয়ে লেখাটির প্রকাশ বন্ধ করে দিতে সমর্থ হয় পাক্ষিক শৈলী পত্রিকায়। বাঙালি মুসলমান নারীর ক্রমবিবর্তনের ইতিহাস যে বইটি, বিবি থেকে বেগম, বেরোবার পরে কিন্তু আমি একটা শুধুমাত্র প্রগতিশীলদের দিয়ে আক্রান্তই হলাম না, যে যাদের আমরা আইকন মনে করি তাদের ওপরে আলোকপাত করা হয়েছে এবং তাদের তত বড় মানুষ মনে হচ্ছে না। এই আক্রমণটা প্রগতিশীলরা করলেন এবং বইটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল শৈলী পত্রিকায়। পুরুষের পৃথিবীতে এক মেয়ে উপন্যাসটি প্রকাশিত হয় 1997 সালে। আমি আমার পিরিয়ডের জন্য অপেক্ষা করছিলাম, এমন কৌতূহলী কথার ভেতর দিয়ে শুরু হয় এই উপন্যাসের কাহিনী। পিরিয়ডের অপেক্ষা করছিল এনজিও কর্মী শামীমা, কারণ সে আশঙ্কা করেছিল গর্ভবতী হয়ে পড়ার। যদিও শামীমার প্রেমিক তার গর্ভস্থ সন্তানের দায়িত্ব স্বীকারে রাজি হয় না। প্রেমিকের নিকট অবিশ্বস্ত প্রমাণিত শামীমা বারবার পিছন ফেরে। ফিরে ফিরে দেখে তার জন্মকালীন অবহেলা, জন্মদাতার অবহেলা, সমাজের অবহেলা। দুঃসহ সেসব অবহেলার করাল গ্রাসে দগ্ধ পরিশ্রান্ত হতাশ শামীমার জীবন কথা পাঠককে উপহার দেয় নতুন এক বোধের। তার দ্বিতীয় উপন্যাস রক্ত পুঁজে গেথে যাওয়া মাছি প্রকাশিত হয়েছে 1999 সালে। এ উপন্যাসেও আকিমুনের প্রধান অনুসন্ধান শিশু ও কিশোরকালের এক বালিকার না বলা সব কথা। সে এক মেয়ে, জীবনের কামড়ে ক্ষতবিক্ষত মেয়ে। সে মেয়ে পাপে তাপে ভরা মেয়ে। সে মেয়ে লোভ বাসনায় ভরা মেয়ে। সে মেয়ে পাপ তাপ বোধহীন মেয়ে। সে মেয়ে কাম বিকারে ভরা মেয়ে। কাম বহুমুখী, রতি বহু রকম। পিচ্ছিল অয় কাম ঘোলা জলের ভেতর দিয়ে সে পেরোয় আয়ু পথ।
সংসারের সকল আলো অন্ধকারে ক্লেদ, সকল স্থাবর অস্থাবরে ক্লেদ। ক্লেদ ঠিক থেকে এইখানে জীবনভূমি। সে মেয়ে চেনে জানে ক্লেদের সকল পরত, চেনে রক্তপুঞ্জ, চেনে বর্জ্য, চেনে এই যে একটি মাছি গেথে পার্থিব রক্তপুঁজে। এই মাছি, এই মেয়ে পারভিন আক্তার, জীবন নামক রসাতলে লোলুপ, মানুষ কীটের গেঁথে থাকার রূপ। এই প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আমার দেখা হয়েছে নানান জায়গায় নানানভাবে, এবং কাছাকাছি পেয়েছি এবং তাদের কান্নাগুলো দেখেছি। এবং এই কথাটা কিন্তু বলা হয় যে রাজনৈতিক কোনো বিশ্বাস টিশ্বাস কিচ্ছু বলে না আকিমুর রহমান, কারণ মার্ক্সবাদী বিশ্বাসে যে কথাটা বলা হয় সেই স্লোগানটা মুখে না আওড়িয়েও প্রতিটি মানুষ হচ্ছে লড়াকু, প্রতিটি মানুষকে লড়াই করতে হয় অসংখ্য ব্যবস্থার সঙ্গে। কেউ পারে না, হেরে যায়, কেউ পারে বা কেউ কোনোভাবে কম্প্রোমাইজ করে। আকিমুনের ভাবনার ভেতরে পুরুষতন্ত্রের প্রতি অসন্তোষ লক্ষ্য করা যায়। নারীর বিপন্নতা দেখাতে গিয়েই কি এমন অসন্তোষের প্রকাশ ঘটেছে, নাকি নারীবাদী চেতনা এর মূলে কাজ করেছে? আমি এখানে বলবো যে পুরুষদের আসলে নারীবাদী বা পুরুষবাদী কিছুই হওয়ার দরকার নেই। ওনারা যদি মানবিক মানুষ হয়ে ওঠেন তাহলেই স্বর্গরাজ্য পরিণত হবে সমস্ত পৃথিবী, আর আমাদের স্বর্গ খুঁজতে হবে না। আর একটা কথা হচ্ছে যে এই যে দুর্দশা এবং জটিলতা, আমি কিন্তু জীবনের পথ ধরে যেতে যেতে দেখছি আমরা মেয়েরাও কিন্তু তার জন্য কম দায়ী নই। মানে আমরা সকলেই কিন্তু খুব জাগ্রত বা আলোকিত বা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ নই। এই যে বড় একটা গোষ্ঠী এবং বিভিন্ন স্তরের যে নারীদের দেখছি, প্রধান প্রবণতা হচ্ছে সমানাধিকার চাচ্ছে, নারীবাদী বলছে, চাকরি করছে কিন্তু সম্পূর্ণ পুরুষটির অর্থের উপর নির্ভর করছে, সম্পূর্ণ তার টাকাটা ব্যাংকে জমা থাকছে এবং সমানাধিকার চাচ্ছে। আর নারীবাদ বলতে এখন মনে করছে যে শ্বশুরবাড়ির লোকেরা হচ্ছে খুবই আগ্রাসনকামী এবং শ্বশুরবাড়ির লোকদের তাড়িয়ে দাও, এদের লাগবে না, আমি বাঁচবো, আমার হাজব্যান্ড বাঁচবে। এটা তো আমি বললি যে মানবিকতার সম্পূর্ণ বিরুদ্ধতা করা হচ্ছে, এটা তো নারীবাদ। আকিমুন রহমান স্পষ্টতই বলেন যে তিনি পুরুষ বিরোধী মানুষ নন। তিনি মনে করেন পুরুষ হচ্ছে পরিপূরক, কিন্তু যে সিস্টেমটা চলছে তার মধ্যে একটা মস্ত বড় গলদ রয়ে গেছে, যে কারণে পুরুষও বিপন্ন। কিন্তু পুরুষ যেহেতু নানা জায়গায় সক্রিয় থাকে, সে অনেক সুবিধা পায়, মনে হয় তার অনেক ক্ষমতা। আসলে সেও নিয়ন্ত্রিত, সেও বিপন্ন। সেও বুঝতে পারছে না যে কেমন করে একটি সিস্টেম তার সুস্থ মানবিকতা কেড়ে নিয়ে তাকে এক রকমের হিংস্র করে তুলেছে। নারী কিন্তু তার চেয়ে বেশি বিপন্ন। আসলে তো মনুষ্যত্বই কোনো না কোনোভাবে বিপর্যস্ত, আর সেই মনুষ্যত্বকে রক্ষা করার জন্যই আন্দোলনগুলো, তাই না? সে কারণে আমরা কিন্তু নারীবাদকে এখন মানবতাবাদেরই আরেকটা ধারা বা একটা রূপ বলতে পারি, নামটা হচ্ছে নারীবাদ। আর একই রকম মানবতা এবং মনুষ্যত্ববাদ কিন্তু রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন। রাজা রামমোহন রায় নারীর প্রাণ বাঁচাতে চেয়েছেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবন দিতে চেয়েছেন মেয়েদের, আর রোকেয়া মেয়েদের অন্তত পথে বেরোবার শক্তি সামর্থ্য অর্জন করার কথাটা বলে গেছেন। তাহলে এই যে মানবতাবাদীরা, তারা হচ্ছেন মহান নারীবাদী এবং বড় অর্থে তারা হচ্ছেন অতুল্য করুণাময় এবং মানবতাবাদী। তিনি হুমায়ুন আজাদের তত্ত্বাবধানে পিএইচডি করেছেন। আকিমুন রহমান মনে করেন এটা তার মানব জন্মের পরম পাওয়া। হুমায়ুন আজাদের সাহচর্য, সহযোগিতা, তাকে নিয়ে নানান রটনার সকল কিছুর জবাব দিয়েছেন দ্ব্যর্থহীনভাবে। আমি প্রফেসর হুমায়ুন আজাদের একমাত্র স্টুডেন্ট যে কিনা স্যারের তত্ত্বাবধানে, প্রফেসর হুমায়ুন আজাদের তত্ত্বাবধানে পিএইচডি করেছে, এবং হুমায়ুন আজাদের গদ্য দিয়ে আমি তুমুল, বিপুল, ব্যাপক, অসম্ভব রকমের প্রেমে পড়ে গেলাম গদ্যের। যে 80-র দশক ভরে আমি যখনই কিছু চিন্তা করছি, হুমায়ুন আজাদের যে কোনো গদ্য পড়ার সঙ্গে সঙ্গে সেটা ফটোকপি হয়ে আমার মাথার ভেতর থেকে বেরিয়ে আসছে, এবং আমি দেখছি যে আমার কোনো নিজের কণ্ঠস্বর নেই, একদম স্যারের গদ্য তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা খুবই খারাপ। স্যার আমাকে বারবার বলতেন, প্রফেসর হুমায়ুন আজাদ আমাকে বলতেন, দেখ তুই যে এমন করছিস তুই কিন্তু বিপদে পড়বি। আর হুমায়ুন আজাদ এরকম অপরূপ গদ্য রচনা করছেন, আর যে বিদ্যার্থী স্বপ্ন দেখে সেও সাহিত্যকর্ম করে, ওই রকম গদ্য দিয়ে প্রভাবিত হওয়া ছাড়া সে কী করবে, কোথায় যাবে? সে কি মোহাম্মদ মাহফুজুল্লাহর গদ্য দিয়ে প্রভাবিত হবে?
প্রত্যেকের প্রভাব থাকে। হুমায়ুন আজাদের প্রথম দিকে কিন্তু, আব্দুল মান্নান সৈয়দের প্রথম দিকে কিন্তু বুদ্ধদেব বসুর ব্যাপক প্রভাব ছিল। বিবি থেকে বেগম যখন বেরোলো, চিন্তার অভিনবত্ব এবং গদ্যটা স্যারের মতো, আমাকে কিন্তু কেউ বলতে চায়নি, আমাকে সরাসরি বলেছে এটা হুমায়ুন আজাদ লিখেছেন। তারপর বইমেলা ছিলাম, বলছে এটা তো হুমায়ুন আজাদ লিখে আকিমুর রহমানের নামে দিয়ে দিয়েছে। বিবি থেকে বেগম কতখানি গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে, সেটি কিন্তু মহাকাল প্রতিপন্ন করা শুরু করেছে। আমার নিজের কিছু বলার নেই। এমন একটি গ্রন্থ হুমায়ুন আজাদ কী কারণে আকিমুর রহমানকে দিয়ে দেবেন? আর আকিমুর রহমানকে দিলে আকিমুর রহমান নেবে কেন? এত এত আত্মমর্যাদাহীন। হুমায়ুন আজাদকে দিয়ে এতখানি আপ্লুত, প্রভাবিত এবং ঘোরগ্রস্ত ছিল যে মেয়েটি, যার গদ্য পড়ার পরে সে হুবহু লিখে ফেলতে পারত, মনে হতো যেন ফটোকপি হয়ে বেরিয়ে আসছে। এই একটা অসুবিধা তার ছিল, যা আকিমুর রহমানের ছিল, যেটি কাটিয়ে ওঠার জন্য এখন পর্যন্ত সে নিরন্তর সাধনা করে যাচ্ছে, যে গদ্য একটু বদলাক, আকিমুর রহমানই হয়ে উঠুক। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে একদিন বাংলা ভাষা বলবে যে হুমায়ুন আজাদ, তুমি যে জন্মেছিলে, আমি কৃতজ্ঞ তোমার কাছে। হাজার বছরের সাহিত্যের ইতিহাসে চিরায়ত প্রেমের আখ্যানগুলো এবং চরিত্ররা যেন একই বৃন্তের ফুল। আকিমুর রহমানের উপন্যাস সাক্ষী কেবল চৈত্র মাসের দিন তেমনই এক চিরায়ত প্রেমের গল্প। তীব্র প্রেম, থরথর আবেগ আর নাটকীয়তায় ভরা উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে এই বাংলাদেশের দেওভোগ নামক কোনো এক নিরিবিলি গ্রামে। উপন্যাসের পাত্রপাত্রী ইউসুফ ও জুলেখা। চৈত্র মাসের এক দুপুরে জমিদার বাড়ির টলটলা জলের পুকুরে স্নান করতে গিয়ে জুলেখা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। উপন্যাসে বৈঠকি ঢঙের গদ্য ভাষা আর গল্পের টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে পাঠকের মনে। জীবনের রৌদ্রে উড়েছিল কয়েকটি ধূলিকণায় লেখক উপস্থাপন করেছেন রুহির বিপর্যয়ের কথা। রুহিরা 6 বোন। ভাইয়ের প্রত্যাশাতেই সংখ্যাটি 6-এ গিয়ে ঠেকেছিল। আর প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই রাজ্যের দুঃখ আর দুশ্চিন্তা রুহির বাবার। রুহির মাও নিন্দিত ছিলেন পুত্র সন্তান তার গর্ভে তিনি ধারণ করতে পারেননি বলে। একদিন রুহিরা 6 বোন আর মা পেল একটি উকিল নোটিশ। মামলা দিয়েছে ওদের চাচাতো ভাই শফিক রফিকরা। কারণ ধর্মীয় বিধান অনুযায়ী পুত্র না থাকলে সম্পত্তির 2/3 কন্যারা পাবে, আর বাকিটা পাবে মালিকের ভাই। শৈশব যে রুহিরা লড়াই করে এসেছে তা যেন অমোঘ নিয়তির মতো ঝুলে থাকে 6 বোন আর মায়ের গলায়। নারীবাদের মূল কথা হচ্ছে যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব এবং আমার সঙ্গীর সঙ্গে, সে আমার পিতা হতে পারেন, তাকে যেমন সাপোর্ট করব, আমার আশেপাশের সকলকে যেমন করে সাপোর্ট করব, তেমনি আমি আমার নিজের আত্মমর্যাদা, অর্থনৈতিক স্বাবলম্বন নিয়ে চলবে এবং মানুষের জন্য আমি মানবিক হয়ে উঠব। এটা কিন্তু নারীবাদের মূল কথা। এবং যত শেকল আছে, অন্ধ শেকলগুলো আছে, সেগুলোকে ভেঙে ফেলবো, আমি মুক্ত মানুষ হব। সাহিত্যে বাস্তবতার উপস্থাপনার বিষয়টি নিয়ে 20 শতাব্দীর প্রথম ভাগে বাংলা সাহিত্যে দেখা দেয় এক তুমুল বিতর্কের কাল। একেবারে গোড়াতেই রক্ষণশীল সমালোচকদের দ্বারা আক্রান্ত হন রবীন্দ্রনাথ ঠাকুর। বলা হয় যে রবীন্দ্রনাথ বাস্তব ঘনিষ্ঠ সাহিত্য সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে এগিয়ে আসেন স্বয়ং রবীন্দ্রনাথ এবং তার অনুরাগীরা। রচিত হয় অভিযোগের পক্ষে বিপক্ষে বহু প্রবন্ধ। আকিমুর রহমানের বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল 1318 থেকে 1350 এই গ্রন্থে বিতর্কের পক্ষে বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলিত হয়েছে। আমাকে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের পুরো এলাকার সৃষ্টিশীলদের মধ্যে আমি কার সঙ্গে যাত্রা করতে চাইব, তাহলে আমি একদম চোখ বন্ধ করে, চোখ খুলে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে জীবনানন্দ দাশকে বলবো যে আমার সঙ্গে যাবেন বা আমাকে আপনার সঙ্গে নেবেন। এবং হ্যাঁ, জীবনানন্দ দাশের অনেক সাংসারিক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এমনও তো হতে পারে যে আমার সঙ্গে দেখা হয়নি বলে জীবনানন্দ দাশ এরকম ছিলেন। আমার সঙ্গে দেখা হলে তার একটা সত্তা সজাগ থাকতো, একটা সত্তা বেদনার মধ্য দিয়ে সৃষ্টিশীল থাকতো এবং দুইয়ের ভেতরে কোনো সংঘাত থাকতো না। এটা হয়। আমার মনে হয় জীবনানন্দ দাশের এই সমস্যাটা হয়েছিল, কারণ আকিমুর রহমানের সঙ্গে তার দেখা হয়নি। পুরাণের পরতে পরতে রয়েছে দূর আদিকালের সমাজ বাস্তবতা। পুরাণ বহন করে চলেছে পুরুষের আদি সত্তার অকপট অভিজ্ঞান।
অন্য সকল পুরাণের সঙ্গে আকিমুর রহমান পৌরাণিক পুরুষ গ্রন্থে সিঞ্চন করেছেন রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতার ভেতর থেকেও। আমি প্রচণ্ড রকমের পুরাণ মনস্ক মানুষ। আমি যদি বাংলা সাহিত্য না পড়াতাম তাহলে আমি হয়তো পুরাণ পড়াতাম। জীবনের বৃত্তান্ত সকলই অতি পুরনো হয়ে যাওয়া, তবু নিত্য নবীন। সংসারের থ্যাবড়া অঙ্গুলির বিষম নির্দেশ, অপ্রাকৃত বৈরী শক্তির ঘোর নিয়ন্ত্রণ, অলৌকিক বিশ্বাসের ঘের, সামাজিক গণের ক্রূর বিরুদ্ধতা, হীন রটনা বিরূপ ও তীব্র প্রতিকূল রাষ্ট্রসংঘ, অবিদ্য মূঢ়তা, আকীর্ণ সমকাল, সে সকল দিয়ে তাড়িত হতে থাকা মানুষ বিপন্ন। কখনো হাল ছেড়ে দেওয়া, কখনো লড়াকু বক্ষে তার স্বপ্ন আশা পাবার বাসনা, আর নিরন্তর জ্বলতে থাকা দ্বীপ, প্রেম তার নাম। পুনরাবৃত্ত হতে থাকা পুরনো জীবনের এই সব বৃত্তান্তের শিল্প সৌকর্য মণ্ডিত নবকথা হচ্ছে এ গ্রন্থ, জীবনের পুরনো বৃত্তান্ত। যদি আমার এই দুঃখিনী এবং লাঞ্ছিত বাংলা ভাষা, দুঃখিনী তো বটে, আমরা ওকে ভুলে যাচ্ছি, অপমান করছি, পা মুছে ফেলে দিচ্ছি বাংলা ভাষাকে। এমনকি আমার ছাত্রদের ক্ষেত্রে আমি দেখি যে ওদের বাসা থেকেও কখনো জাতীয় সঙ্গীত শেখানো হয় না। আমি অনার্স লেভেলে পড়াই, ওরা কিন্তু জাতীয় সঙ্গীত জেনে আসে না। ওদের আগে প্রথমে মান বাংলায় কথা বলতে শেখাতে থাকি সেমেস্টার ভরে, আর জাতীয় সঙ্গীতটা পড়াতে শেখাই, মানে মুখস্থ করায়, রক্তে ঢুকিয়ে দিয়ে যাতে অন্তত কিছু মনে থাকে। শিক্ষক হিসেবেও আকিমুন রহমান তার ছাত্রছাত্রীদের কাছে প্রবল জনপ্রিয়। বিশ্ববিদ্যালয় জীবনে কখনো শুনিনি যে কোনো শিক্ষক এসে ক্লাসে 40-50 জন শিক্ষার্থীর নাম জানেন, নাম জেনে তাদেরকে সম্বোধন করেন। শুধু তার বেলাতেই আমি সম্পূর্ণ ভিন্নতা দেখেছি। পাঠ্য বইয়ের বাংলাগুলো পড়েছি, কবিতা মুখস্থ করে গিয়েছি, কিন্তু কখনো তার অন্তর্নিহিত মর্ম খুঁজিনি বা খুঁজেও পাইনি, তার কাছে পেয়েছি। লাইফে বিশ্ববিদ্যালয় জীবনে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমি কি অর্জন করেছি, আমি অবশ্যই বলবো যে আমি প্রফেসর আকিমুর রহমান ম্যামকে অর্জন করেছি। যে একজন শিক্ষার্থী হয়তো বা তার মন খারাপ আছে বা আজকে তার খুব ভালো মন আছে, কীভাবে যেন ধরে ফেলে ম্যাম। জীবন সম্পর্কে অনেক কিছু, অনেক বাস্তবতা সম্পর্কে ম্যাম বলেছেন যেগুলো আগে কখনো বুঝিনি, কিন্তু এখন অনেকখানি বুঝে উপলব্ধি করতে পারতেছি। প্রথম ক্ষরণের কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্ফীত হয়ে ওঠে বক্ষদেশ, আর 11 বছর বয়সী ছোট্ট এক মেয়ে নতুন করে আবিষ্কার করতে থাকে নিজেকে। তার চোখের সামনে বদলে যেতে থাকে পৃথিবী। পুরুষের পৃথিবীতে ক্রমে একা থেকে একা হয়ে যেতে থাকা ছোট্ট এক মেয়ের ক্রমে নিজের একাকিত্বে আবিষ্কারের এই কাহিনী। আমার নিজের ভাষা না থাকলে আমি কি বলতে এসেছি? আমার আগে তো বহুজন বলে গেছেন, তাহলে আমি কে? একলা মানুষ, এবং আমি খুব সুখ এবং গৌরব বোধ করি যে আমি একা চলতে পারি সব অর্থে। কোনো দূর কালে এক দূর দেশে একদিন ফুলেরা অনেক ফোটে, গাঢ়তম গন্ধ নিয়ে ফোটে। এমন বোল আসে আম গাছে, পাতারা ঢাকা পড়ে যায়। খুব জোছনা আসে, আকাশ আঁটে না আর, এত জোছনা। গন্ধরাজ ও বেলির ঝাড় তখন নিয়ে নেয় বাড়তি জোছনাটুকু। ফুল হয়ে যায় সেই জোছনা, গন্ধরাজ ফুল, ফিক ফিক বেলি, ধুম মেঘ করে সেইখানে। আর জোরে বৃষ্টি ঝরে, এমন গহন মেঘ আর বাদলা আর কোথাও আসে না। বেনো জল তীর তীর কাঁপে শুধু সেইখানে, শুধু সেইখানে ঝাঁকে ঝাঁকে ভাসে গজারের পোনা। দূর 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 ঘাসেরা অনেক বড় সেই দেশে, সাদা মেঘ ছুঁয়ে ফেলা বড়। সেইখানে দিন আসে অনেক রকম, তেতো দিন, হাওয়াই মিঠাই দিন, ছপছপা আন্ধার মেঘ দিন, শরীর চিনে উঠতে থাকা দিন। সেই দেশে আমাদের সকলের একদিন থাকা হয়, ছোট্টবেলার দেশে। বড় হতে হতে একদিন আমরা কখন জানি হারিয়ে ফেলি তাকে। হুমায়ুন আজাদ স্যারের গদ্য আমাকে ভেঙে চুরে সৃষ্টিশীল হওয়ার জন্য তাগাদা দিয়েছে, আর যার চিন্তা এবং ভাবনা এবং গল্প বলার রীতির প্রেমে পড়ে আমি আকিমুর রহমান হয়ে উঠেছি, তিনি এমিল জোলা। তারপরে আরেকজনের গদ্য আমাকে
পাগল ছিন্ন ভিন্ন করে ফেলছে এই বিশ্ব সাহিত্যের সালমান রুশদি। তার গদ্য পড়লে আমি তার বিষয়ের ভেতর ঢুকতে পারি না। আমি আশা করি যে নবীনেরা একদিন এসে যাবে যারা আত্মমর্যাদা সম্পন্ন, সে পুরুষ তার অমিত্র নয়, পুরুষ তার মিত্র, আর পুরুষের সেও আশ্রয়। আকিমুন রহমান যেসব নারীর দুঃখ যন্ত্রণা লিখেছেন, যেসব ব্যথা তিনি অনুভব করাতে চেয়েছেন অনুভূতিপ্রবণ পাঠকদের, সেই সব নারীদের একজন তিনি নিজেও। তিনি নিজেই নিজেকে ভেঙেছেন, নিজের দর্পণে দেখেছেন জীবনের রৌদ্রে উড়ে চলা ধূলিকণাদের। পুরুষের পৃথিবীতে এক মেয়ে হয়ে গেঁথেছেন বিস্ময় কাহিনী। মাছি যখন রক্তপুঁজে গেঁথে যায়, জড়িয়ে যায় দুরন্ত পালক, যখন সোনার খড়কুটো মুখে নিয়ে ঘুরে বেড়ায় অপূর্ব শৈশবকাল, আর যখন ঘাসেরা বড় হয়ে ওঠে একজন মানুষের থেকেও, কিংবা উল্টো করে বলা যায়, যখন একজন মানুষ মনে করেন তিনি ঘাসেদের চেয়েও বড় কিছু নন, এমনই মহাকালিক পরিমিত বোধ যার। এইসব নিভৃত কুহক যিনি গেঁথে চলেন একাকী, জীবনের পুরনো বৃত্তান্ত যখন তার নিরন্তর পুরুষ ভাবনায় ডুবে যায়, পৌরাণিক পুরুষের শৌর্য বীর্য যখন তার কাছে নিতান্তই আটপৌরে বলে মনে হয়, তখন সেই সকল কথা কাহিনী গবেষণার কাজটি তিনি নিরলসভাবে করে চলেছেন রূপকথার বাড়ির অন্দরে। এই বন্ধুর যাত্রাপথে কে ছিল তখন আকিমুন রহমানের পাশে? পাশে শুধু ছায়া ছিল। তাই বা কম কি? আকিমুন রহমান আমাদের ছায়া হয়ে উঠুক, সেই ছায়াপথ ধরে এগিয়ে যাক আমাদের সৃজনশীল মননশীল মানবিক জগৎ। পাক্ষিক অনন্যার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা আকিমুন রহমানের জন্য।